আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ। এখন আমাদের জন্য যে সমস্যাটা হলো, আমেরিকার বন্ধু হতে হবে অথবা ভারতের বন্ধু হতে হবে। যদি আমেরিকার বন্ধু হই, তাহলে ভারতের শত্রু হতে হবে এই মুহূর্তে। এটি বিপদ যদি ডানে যান। আর অন্যদিকে যদি ভারতের বন্ধু হন, তাহলে আমেরিকার শত্রু হতে হবে। এবং এখানে গত 17 মাসে আমেরিকা যেভাবে আইএসআইয়ের মাধ্যমে, পাকিস্তানের মাধ্যমে তাদের বিভিন্ন স্তরে যে একটা অটো ম্যানেজমেন্ট তারা গড়ে তুলেছে, যেটি স্বাধীনতার পরে আমেরিকা এটা পারেনি, ভারতও পারেনি। তারা কিন্তু গত 17 মাসে এটা করে ফেলেছে। এখন আমেরিকা এবং পাকিস্তান ইচ্ছে করলেই বাংলাদেশে তাদের যে কোনো একটি গোয়েন্দা নেটওয়ার্ক দিয়ে ভেনেজুয়েলার মতো একটা কাণ্ড এখানে ঘটাতে পারে। অন্যদিকে দিল্লি কিন্তু বসেছিল না। তারা গত 15 বছরে যেভাবে চোখ বুজে শেখ হাসিনার উপর নির্ভর করে তাদের অনেক কার্যক্রম তারা বন্ধ রেখেছিল, অনেক ব্যাপারে ঢিলেমি দিয়েছিল। এর কারণ হলো হুকুম দিলেই হয়ে যায়, সেখানে তো তাদের নিজেদের কোনো বিনিয়োগ করার দরকার পড়ে না। সেই কাজগুলো দিল্লি করার পরে যখন তাদের পুরো পররাষ্ট্রনীতি, কূটনীতি, তাদের যে গোয়েন্দা তৎপরতা বাংলাদেশকে ঘিরে সব কিছু মুখ থুবড়ে পড়ে যায় 2024 সালের আগস্ট মাসে। এর ফলে কি হলো, দিল্লিতে তোলপাড় শুরু হয়ে যায়। নরেন্দ্র মোদী সরকার, তার পররাষ্ট্র বিভাগ, তার সামরিক বিভাগ, বেসামরিক বিভাগ, সীমান্ত বাণিজ্য, সীমান্ত নিরাপত্তা সব মিলিয়ে তছনছ অবস্থা। তো সেখান থেকে তারা বাংলাদেশকে ভয় দেখিয়ে, তাপ দেখিয়ে, চাপ দিয়ে যে সম্পর্কটি স্থাপন করার চেষ্টা করেছিল, সেটা আসলে হয়ে ওঠেনি। আবার ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার প্রথম দিকে ভারত বিরোধিতা করেছে, পরবর্তীতে যখন ভারতের বন্ধু হতে চেয়েছে তখন আবার ভারত ঘাড় বাঁকা করেছে। আর এখন এমন একটা অবস্থা হয়ে গেছে অ্যাট দিস মোমেন্ট 2026 সালের জানুয়ারি মাসে আমেরিকা এবং ভারত তাদের সর্বোচ্চ আকর্ষণ দিয়ে, এটাকে আপনি গ্র্যাভিটি বলতে পারেন বা মহাকর্ষণ শক্তি বলতে পারেন, এটা দিয়ে এখন বাংলাদেশকে টানবে তাদের পক্ষে। এবং সেই পক্ষে টানার জন্য যত রকম অনার সৃষ্টি তাদের করা দরকার, যেটি উভয় দেশই এই ব্যাপারে কিন্তু যথেষ্ট পটু। ভারত তাদের প্রতিবেশীর উপরে নানা সময় প্রভাব বিস্তার করতে গিয়ে সে সকল দেশে যুদ্ধ লাগিয়ে দিয়েছে। যেমন ধরুন নেপালে, শ্রীলঙ্কাতে। এবং শ্রীলঙ্কাতে তারা শূন্য পাঠানোর ফলে সেখানে যে তামিলনাড়ুতে বা তাদের যে ভারতের তামিলনাড়ুতে এবং শ্রীলঙ্কার যারা তামিল জনগোষ্ঠী, সেখানে যে বিক্ষোভ এবং বিদ্রোহ শুরু হয়েছিল, তার কারণে রাজীব গান্ধীকে প্রাণ দিতে হয়েছিল এবং শ্রীলঙ্কার একজন প্রেসিডেন্টকেও কিন্তু মরতে হয়েছিল। তো কাজেই ভারত ঝুঁকি নিতে জানে। তারা যেভাবে কাশ্মীর সমস্যার সমাধান করেছে বা চেষ্টা করে চলেছে, যেভাবে কাশ্মীরে দমন পীড়ন তারা চালাচ্ছে, এটি চীন, আমরা চীনের উইঘরে যে মুসলিম সম্প্রদায় রয়েছে তাদের উপর চীনের কর্তৃত্ববাদী সরকারের বা একনায়ক সরকারের যে দমন পীড়ন, এটি নিয়ে সারা দুনিয়াতে বিভিন্ন তর্ক বিতর্ক হয়। কিন্তু কাশ্মীরে ভারত যে কাজগুলো করে যাচ্ছে, সেই কাজের ব্যাপারে ভারতের ভিতরে এবং ভারতের বাইরে হোয়াট এভার মেবি যা কিছু হোক না কেন, ওটা ভারত ড্যাম কেয়ার। ভারত এই যে কিছুদিন আগে সেখানে যে সামরিক অভিযান চালিয়েছিল, যেখানে প্রায় 8 লাখ সৈন্য, কল্পনা করতে পারেন 8 লাখ ভারতীয় সৈন্য সেখানে কাশ্মীরে তারা মোতায়েন করেছিল। তো এরকম তারা যখন সিকিম দখল করেছিল, হায়দ্রাবাদের নিজামকে তারা ক্ষমতাচ্যুত করেছিল, তারা যে সময়টাতে পাকিস্তানের সাথে যুদ্ধ করেছিল, একটি বারের জন্য কিন্তু তারা নীতি নৈতিকতা বা সারা দুনিয়া কি বলল তারা চিন্তা করেনি। এমনকি 1971 সনে যখন বাংলাদেশে তারা অপারেশন চালালো, পাকিস্তানের সঙ্গে যুদ্ধ বাঁধিয়ে দিল এবং যেভাবে
বাংলাদেশের মুক্তিযুদ্ধে তারা প্রথমে লজিস্টিক সাপোর্ট দিল, তারপরে সমর্থন দিল, এরপরে স্বীকৃতি দিল, এরপর নিজেরা সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ল। আপনি এরকম দ্বিতীয় কোনো রাষ্ট্র গত 70 বছরে পৃথিবীতে ফর্ম হয়েছে যারা যুদ্ধ করতে গিয়ে একটা মিনিট চিন্তা করে না, এরকম একটি রাষ্ট্র ভারত। তো আমেরিকা সে তুলনায় রাশিয়া কিন্তু বা মিস্টার পুতিন অনেকটা লিবারেল, তো আমরা এখন সেই যে আমেরিকা এবং ভারত এই দুটো রাষ্ট্রের যে জাতাকল, সেই জাতাকলের মধ্যে পড়ে রীতিমতো যারা বুঝতে পারছেন তারা কাতরাচ্ছেন, আর যারা বুঝতে পারছেন না তারা বেকুবের মতো হা করে তাকিয়ে আছেন। আর এই সময়টিতে একটা দেশের অর্থনীতি যেরকম থাকা দরকার, রাজনীতি যেরকম থাকা দরকার, এরকম একটা পরিস্থিতিতে ন্যূনতম একটা স্ট্যান্ডার্ড থাকলে এগুলো মোকাবেলা করা যায়। যেমন ধরুন, একজন প্রেসিডেন্টকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু ভেনেজুয়েলার প্রশাসন ভেঙে পড়েনি। সেখানে ভাইস প্রেসিডেন্ট ক্ষমতা নিয়েছেন, মন্ত্রী পরিষদ বহাল আছে এবং জনগণ রাস্তায় নেমে আসছে, এবং একই সঙ্গে সেনাবাহিনী তারা যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছে, প্রায় 3.5 লাখ সেনাবাহিনী। তো কাজেই সেই যে ভেনেজুয়েলার যে অবস্থা হয়েছে, এ যদি 100 ভাগের 1 ভাগ বাংলাদেশে ঘটে, বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস, শেখ হাসিনা, তারেক জিয়া বা এদের কাউকে ধরে নেওয়ার দরকার নেই আমেরিকার। এখান থেকে যদি যে কোনো একটা সাধারণ মানুষকে শুধু প্রকাশ্যে ধরে নিয়ে যায়, এতে বাঙালির যে কম্পন শুরু হয়ে যাবে, বাঙালির যে ভয়, মানে যারা সীমান্ত পাড়ি দিতে পারবে তারা তো সীমান্ত পাড়ি দিবে, আর যারা পাড়ি দিতে পারবে না তারা বলবে বেঁচে থাকার চেয়ে বঙ্গোপসাগরে ডুবে মরা অনেক অনেক নিরাপদ, এবং তারা সেই কাজটি তারা করবে। বাঙালি যখন খুব রাগ হয় প্রবল বেগে তারা ছুটতে থাকে, আর যখন তারা ভয় পায় প্রবল বেগে তখন তারা পিছু হটতে থাকে। 1971 সনে 7.5 কোটি বাঙালি। তো চিন্তা করুন যে 7.5 কোটি বাঙালি 25শে মার্চ তারিখে পাকিস্তান অপারেশন সার্চলাইট চালালো, অর্থাৎ রাজারবাগে হত্যাকাণ্ড চালালো, আর ওই দিন 1 সপ্তাহ থেকে 15 দিনের মধ্যে 1 কোটি লোক বাংলাদেশ ছেড়ে তারা পালিয়ে গেল। এর মধ্যে ওই সময় যে ভিডিও চিত্রগুলো আপনি যদি দেখেন, একেবারে নিতান্ত দরিদ্র, কিচ্ছু নেই, শুধু প্রাণটা ছাড়া। আর বয়স এমন যে যাকে মানে হাঁটতে পারে না, লাঠি ভর, এরকম মানে বয়স্ক মানুষের তো কেউ মারে না, কোনো ডাকাতও মারে না। সেই মানুষগুলো দলে দলে ভারতে পালিয়ে গেল, এবং বলা হয়ে থাকে যে ভারতে এই বৃদ্ধ মানুষ, অসুস্থ মানুষ যারা বিভিন্ন ভারতীয় ক্যাম্পে গেছে, ওখানেও লক্ষ লক্ষ মানুষ মারা গেছে একেবারে স্বাভাবিক রোগ শোক এবং স্বাভাবিক মৃত্যুতে। তো যেটা বলছিলাম যে আমাদের দেশে প্রতিরোধ করার ক্ষমতা, রেজিস্ট করার ক্ষমতা, এটি 2-3 দিনের বেশি থাকে না, এরপরে মানুষ উল্টো দৌড় দেয়। তো সেই ক্ষেত্রে ভারত অথবা আমেরিকা তারা যদি মানে আমাদের জন্য নয়, তারা হলো তাদের নিজেদের স্বার্থ দ্বন্দ্ব সংঘাতের কারণে পরস্পরের বিরুদ্ধে তারা ঝাঁপিয়ে পড়বে, এবং সেই কাজটি যদি তারা করে এবং তার রেশ যদি বাংলাদেশে পড়ে, আর আমাদের 7 সিস্টার্স, ভারতের যে 7 সিস্টার্স আমাদের চারিদিকে যারা আছে তারা, এবং এখানে রোহিঙ্গাদের আবাসভূমি আরাকান অঞ্চল, সেই আরাকান অঞ্চল এরা যদি রিয়্যাক্ট করে, একই সঙ্গে আওয়ামী লীগের যে সমস্ত লোকজন তারা ওত পেতে আছে যে কোনো একটা সুযোগ পেলে তারা একটা লঙ্কাকাণ্ড ঘটিয়ে ফেলবে, এবং তারা যদি গর্ত থেকে বের হয়ে আসে, সীমান্ত পাড়ি দেয়, কেউ কোনো কিছু সংগঠিত করার চেষ্টা করে, সেটা অপকর্ম বলেন, সন্ত্রাস বলেন, চুরি বলেন, রাহাজানি বলেন, হোয়াট এভার মেবি, পুরো পরিস্থিতি কারোরই নিয়ন্ত্রণে থাকবে না। আপনাদের সামনে কথা বলতে এসে উত্তেজনা চরমে, বাংলাদেশকে নতুন বার্তা ভারতের। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শোক ও ঢাকায় তার জানাজায় এস জয়শঙ্করের উপস্থিতির মাধ্যমে
বিএনপি নেতৃত্বাধীন সম্ভাব্য সরকারের প্রতি ভারত নতুন ধরনের বার্তা দিচ্ছে। অনলাইন ফরেন পলিসিতে ভারত বাংলাদেশ উত্তেজনা চরমে শীর্ষক প্রতিবেদনে ভারত ও বাংলাদেশ কি সম্পর্ক পুনর্গঠন করতে পারবে? উপশিরোনামে এক বিশ্লেষণী প্রতিবেদনে এসব কথা লিখেছেন আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র ফেলো মাইকেল কুগেলম্যান। এর আগে তিনি উইলসন সেন্টারের সাউথ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক ছিলেন। তিনি দক্ষিণ এশিয়ার বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করেছেন ওই প্রতিবেদনে। এতে বাংলাদেশ অংশে লিখেছেন, সোমবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ক্রিকেট লিগ আইপিএল এর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সম্প্রচার নিষিদ্ধ করেছে। কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাংলাদেশি তারকা ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে সরিয়ে দেওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত মাসে দলে যোগ দিয়েছিলেন মোস্তাফিজ, তাকে সরিয়ে দেওয়ার নেপথ্যে আনুষ্ঠানিক কোনো কারণ জানানো হয়নি। তবে এটি নাকি ভারতের মূল ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থার নির্দেশে করা হয়েছে। এদিকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ঘোষণা দিয়েছে আসন্ন টি-20 বিশ্বকাপের ম্যাচগুলো ভারতে খেলতে যাবে না তারা। এই অঞ্চলের মানুষ ক্রিকেট পাগল। উল্লেখযোগ্য কিছু ব্যতিক্রম ছাড়া এই খেলায় এখানে সাধারণত ঐক্যবদ্ধ বন্ধন তৈরি করে। ভারত বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েনের গভীরতা কতটা তা সাম্প্রতিক এসব ঘটনা প্রমাণ করে। 2024 সালের 5 আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর সম্পর্কের এই অবনতির শুরু। তবে 12 ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় গুরুত্বপূর্ণ জাতীয় নির্বাচন ঘনিয়ে আসার প্রাক্কালে এই টানাপোড়েন এখন বিশেষভাবে সংকটময় অবস্থায় পৌঁছেছে। একের সঙ্গে অন্যের এই উত্তেজনার পেছনে রয়েছে উভয় দেশের ভেতরকার কিছু মৌলিক ধারণা। বাংলাদেশিরা বিশ্বাস করেন দীর্ঘদিন ধরে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি ও পররাষ্ট্রনীতির হস্তক্ষেপ করে আসছে ভারত। এই কথাটার সাথে একটু কাউন্টার দিতেই হয় যে বাংলাদেশিরা কত পার্সেন্ট বাংলাদেশি বিশ্বাস করে এটি ভাবতে হবে। আমাদের এখানে দুটো পক্ষ আছে, একটা পাকিস্তান পক্ষ, বাংলাদেশের স্বাধীনতা বিরোধী পক্ষ, আর একটা বাংলাদেশের স্বাধীনতার পক্ষের। আর স্বাধীনতার পক্ষের যারা, তারা আসলে ভারতের প্রতি দুর্বল, আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধে সহায়তা করার কারণে। কাজেই এই যে কথাটা বলা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতি এবং পররাষ্ট্র নীতিতে ভারত হস্তক্ষেপ করে আসছে, এটা 80% মানুষই কিন্তু এটা মনে করে না। 20%টার এই হাঁক ডাকটা বেশি দেখা যায়, যার কারণে এমনটা মনে হয়। অন্যদিকে ভারতীয়রা মনে করেন যে শেখ হাসিনার পতনের পর ইসলামী কট্টরপন্থী ও ভারত বিরোধী শক্তিগুলোর জন্য নতুন সুযোগ তৈরি হয়েছে। আমরা মনে করি আমরা বাংলাদেশের মানুষ, আমরা সেই শ্রেণীটা যারা স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষে এবং ভারতের অবদানকে কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করি। তারাও মনে করছে এই মুহূর্তে যে বাংলাদেশে ইসলামী কট্টরপন্থী এবং ভারত বিরোধী শক্তিগুলোর জন্য এই মুহূর্তে উর্বর ভূমি তৈরি হয়ে গেছে। ইসলাম কাকে বলে? ইসলাম আমরা করি না, ইসলাম তো আমরাও করি, আমাদের মুখে দাড়ি নেই, কিন্তু কি আমরা ইসলামের বাইরে? আমরাও ইসলাম করি, কিন্তু আমরা যৌক্তিক যেটি সেটিকেই মনে করি যে না, এটাই হওয়া উচিত, স্বাধীনতার পক্ষে থাকা উচিত, ভারতের প্রতি কৃতজ্ঞতা বোধ থাকা উচিত, আমরা সেটি মনে করি। সাম্প্রতিক ঘটনা প্রবাহ এই দৃষ্টিভঙ্গিগুলোকে আরো কঠোর করেছে। ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, তাকে প্রকাশ্যে বক্তব্য দেওয়ার অনুমোদন দিয়েছে এবং ঢাকার দাবির পরও তাকে হস্তান্তর করতে অস্বীকৃতি জানিয়েছে, যা ঢাকার অবস্থানকে আরো স্পষ্ট করেছে বা বারবার তারা এ বিষয়ে তাগিদ দিচ্ছে। 2024 সালের প্রতিবাদ দমনে নিরাপত্তা বাহিনীর হাতে কয়েকশত মানুষ নিহত হওয়ার দায়ে শেখ হাসিনার অনুপস্থিতিতে তার বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধে নভেম্বরে মৃত্যুদণ্ড দিয়েছে বাংলাদেশি একটি আদালত। গত মাসে বাংলাদেশের একজন গার্মেন্টস কর্মী দীপু কুমার দাসকে উত্তেজিত জনতা পিটিয়ে হত্যার পর তার শরীরে আগুন ধরিয়ে দেয়। এ ধরনের ঘটনায় বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
পাশাপাশি বাংলাদেশের বেশ কিছু বিশিষ্ট অধিকার কর্মী সাম্প্রতিক সময়ে দিল্লির বিরুদ্ধে সমালোচনা জোরদার করেছেন। তাদের একজন শরীফ ওসমান হাদি, তাকে গত মাসে গুলি করা হয়, পরে মারা যান তিনি। পুলিশের দাবি এই হত্যায় জড়িত 2 সন্দেহভাজন পালিয়ে ভারতে গেছে, তবে তাদের উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। তবুও আসন্ন নির্বাচন একটি সম্ভাব্য সমঝোতার পথ খুলে দিতে পারে। ভারত জানিয়েছে নির্বাচিত যে কোনো সরকারের সাথে কাজ করতে প্রস্তুত তারা। সম্ভাব্য বিজয়ী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের টানাপোড়েনের সম্পর্ক রয়েছে ভারতের সঙ্গে। তবে ইসলামপন্থী দল জামাত ইসলামের সঙ্গে দীর্ঘদিনের জোট ভেঙে বেরিয়ে এসেছে তারা। এরপর দলটি এখন দিল্লির কাছে তুলনামূলকভাবে গ্রহণযোগ্য হয়ে উঠেছে। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গত মাসে মৃত্যুবরণ করার পর তার ছেলে তারেক রহমানকে উষ্ণ সমবেদনা বার্তা পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঢাকায় খালেদা জিয়ার জানাজায় যোগ দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এতে বোঝা যায় বিএনপি নেতৃত্বাধীন সম্ভাব্য সরকারের প্রতি ভারত নতুন ধরনের বার্তা দিচ্ছে। এর অংশ হিসেবে ঐক্যের আহ্বান জানিয়েছেন তারেক রহমান। তিনি বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী হতে পারেন। তিনি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। এটা হতে পারে পরোক্ষভাবে ভারতের প্রতি ইঙ্গিত যে তিনি সরকার গঠন করলে তার সরকার দেশের সংখ্যালঘুদের সুরক্ষায় পদক্ষেপ নেবে। তবে প্রশ্ন হলো, দেশের ভেতরের রাজনৈতিক বাস্তবতা কি 2 দেশের জন্যই আপোষের সুযোগ সীমিত করে দেবে? বাংলাদেশের প্রভাবশালী ইসলামপন্থী দলগুলো ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পৃক্ততার বিরোধী। এটা ঢাকায় নতুন সরকারের রাজনৈতিক পরিসরকে সংকুচিত করতে পারে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতের সঙ্গে সুসম্পর্ক থাকতে পারে, তবে তা কেবল সম অধিকার ভিত্তিক হতে হবে। অক্টোবরে তারেক রহমান বলেন, ভারতের সঙ্গে সম্পর্ক থাকবে ঠান্ডা, এমন সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশিরা। তাই আমার দেশের মানুষের পাশেই দাঁড়াতে হবে। অতএব বাংলাদেশের নির্বাচন ভারত বাংলাদেশ সম্পর্ক পুনর্গঠনের একটি সুযোগ এনে দিলেও সেই পথ তৈরি হবে কেবল তখনই যদি উভয় দেশই রাজনৈতিক ঝুঁকি নেওয়ার সাহস দেখায়। এখানে মনে করা হচ্ছে অনেক কিছু, যে বিএনপি ক্ষমতায় যাচ্ছে, ভারত মনে করছে, বা ভারত এই বার্তাটা অন্ততপক্ষে দিয়েছে যে তারেক রহমানের প্রতি, বিএনপির প্রতি তাদের সমর্থন আছে। সর্বশেষ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিয়ে সমবেদনা জানিয়ে। কিন্তু বাংলাদেশের আগামী যে নির্বাচনটি হতে যাচ্ছে, সম্ভাব্য নির্বাচনটি, এই নির্বাচনটিতে যদি বিএনপির নেতৃত্বে এই ক্ষমতাটা তৈরি না হয় তাহলে কি হবে? জামাতের নেতৃত্বে যদি হয়, কারণ এই ধারণাটা কিন্তু একদম উড়িয়ে দেওয়া যায় না। বাংলাদেশের এই যে পরিবর্তিত বাংলাদেশে যতগুলো নির্বাচন হয়েছে, ছোট ইউনিটের নির্বাচন, ইউনিট ভিত্তিক যে নির্বাচনগুলো, এই নির্বাচনগুলোতে কিন্তু বিএনপির সাফল্য নেই, সাফল্য শূন্য। সর্বশেষ 2 দিন আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন যেটি হলো, সেটিতেও জামাতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির কিন্তু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। সেই জায়গায় যদি বাংলাদেশে জামাত সরকার কায়েম হয়, তাহলে ভারত বাংলাদেশ সম্পর্কটা কি হবে? এটি কিন্তু নতুন ভাবনার বিষয়, কিংবা এটি কিন্তু একটা ভিন্ন ভাবনার বিষয়। কারণ জামাত কিংবা জামাতের সাথে যে জোট, যে দল আছে, যে 10টি দল, 10 দলীয় যে জোট, তারা কিন্তু আপাদমস্তক ভারত বিরোধী, তারা পাকিস্তানপন্থী, এবং তারা এই সরকারের উপর খুব তীব্রভাবে প্রভাব আছে বলেই বাংলাদেশে কিন্তু এই অনির্বাচিত সরকারের সময় পাকিস্তান যে সুযোগ সুবিধা ভোগ করছে, স্বাধীন বাংলাদেশে এমন সুযোগ, এমন কূটনৈতিক সুযোগ, এমন কূটনৈতিক সম্পর্ক কখনো হয়নি। কাজেই আগামী নির্বাচনের উপর অনেক কিছু নির্ভর করছে। যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে একরকম হিসেব, যদি জামাত আসে তাহলে আর একরকম হিসেব। সেই জায়গা থেকে ভারত যে নতুন বার্তা দেবার চেষ্টা করছে, যে সম্পর্ক স্বাভাবিক করবে, কিন্তু শেষ পর্যন্ত এটা কি হবে? ভারতের সাথে আমাদের কি আসলে সম্পর্ক থাকবে?
আর যদি না থাকে বাংলাদেশ আসলে কিভাবে চলবে, বাংলাদেশকে আসলে চলতে পারবে ভারতকে বাদ দিয়ে? এগুলো দেখতে হলে আমাদের নির্বাচন এবং নির্বাচন পরবর্তী সময় পর্যন্ত অবশ্যই অপেক্ষা করতে হবে। এবার পশ্চিমবঙ্গের হলদিয়াতে ভারতের নতুন নৌবাহিনীর ঘাঁটি তৈরি করা হচ্ছে। ভারতের পক্ষ থেকে বলা হয়েছে যে হলদিয়াতে ভারত নতুন নেভাল বেস তৈরি করছে, যা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ একটি খবর বর্তমান সময়ের প্রেক্ষাপটে। দেখুন, একদিকে চীন, অন্যদিকে বাংলাদেশ যেভাবে ভারতের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে, ঠিক সেখানে বাংলাতে এই নৌঘাঁটি যে কতটা ইম্পর্টেন্ট ছিল আজকের এই ভিডিওতে আপনাদের আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করব। ভিডিওটি শেষ অবধি দেখবেন। আর যারা এই চ্যানেলটি দেখছেন, ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন। দেখুন, যে খবর সামনে আসছে সেখানে বলা হচ্ছে ভারত হলদিয়াতে তার সর্বশেষ পরিকল্পনা অনুযায়ী একটি নৌ ঘাঁটি তৈরি করছে। কেন হঠাৎ করে হলদিয়া? প্রথমে বলি এই পার্টিকুলার ঘাঁটিটি কেন ব্যবহার করা হবে। তথ্য বলছে এই ঘাঁটিটি ভারত হাই স্পিড কোস্টাল ভেসেলসকে ওড়ানোর জন্য ব্যবহার করবে। অর্থাৎ এই যে অঞ্চলটি যা সাম্প্রতিক সময় বারবার অশান্ত করার চেষ্টা বাংলাদেশের পক্ষ থেকে হচ্ছে, ঠিক সেখানে হাই স্পিড কোস্টাল ভেসেলকে ডিপ্লয় করবে ভারত। আপনারা জানেন শেষ কিছুদিন ধরেই এখানে মৎস্যজীবী ট্রাকের হানা কিন্তু দেখা যাচ্ছে। বারবার বাংলাদেশের পক্ষ থেকে ফিশিং মিলিশিয়া নামক এক স্ট্র্যাটেজিকে অ্যাপ্লাই করার চেষ্টা করা হচ্ছে, যা চায়নার পুরনো এক স্ট্র্যাটেজি। অর্থাৎ মৎস্যজীবীদের ভিড়ে গোয়েন্দা কিংবা গোয়েন্দা সমতুল্য কোনো ব্যক্তিদের ঢুকিয়ে দাও এবং মৎস্যজীবী ট্র্যাকে তাদেরকে উঠিয়ে দাও। এই ট্রলার সীমান্ত পেরিয়ে যখন ভারতের কাছাকাছি চলে আসে বা ভারতে ঢুকছে, ঠিক তখন সেই গোয়েন্দারা ভারতের মিলিটারি ডিপ্লয়মেন্টগুলোকে চাক্ষুষ করার চেষ্টা করছে। এই ফিশিং মিলিশিয়া স্ট্র্যাটেজির পর কিন্তু ভারত ফিল করতে শুরু করে যে বে অফ বেঙ্গলে অন্তত বাংলা সীমান্তে এক নতুন নৌঘাঁটি তৈরি করা প্রয়োজন। দ্বিতীয়ত, ইন্টারসেপশনের কাজ কিন্তু এই নৌঘাঁটি থেকে তৈরি হবে। পাশাপাশি হলদিয়ার এই নেভাল বেসকে সার্ভেলেন্স প্ল্যাটফর্ম হিসাবে ব্যবহার করতে চলেছে ভারতের নৌবাহিনী। অর্থাৎ সীমান্তে যে ধরনের থ্রেট ক্রমাগত বাংলাদেশের পক্ষ থেকে বাড়ছে, ঠিক সেখানে সার্ভেলেন্স প্ল্যাটফর্ম ভারতের জলস্তরেও বা জলপথেও একটি কার্যকারী ভূমিকা নিতে পারে, তা বিশেষজ্ঞরা কিন্তু মনে করেছেন। এখন হলদিয়া এমন একটি জায়গা যেখান থেকে এই কাজটি করা সম্ভব। র্যাপিড রেসপন্স টিম এখানে ভারত ডিপ্লয় করবে এবং কোস্টাল সিকিউরিটি এই পার্টিকুলার নেভেল বেস থেকে রক্ষা করা সম্ভব, এবং অ্যান্টি স্মাগলিং অপারেশন যা বর্তমানে বাংলাদেশের দিক থেকে বিভিন্ন ক্ষেত্রে বেড়েছে, সেটাকে কিন্তু রোখার জন্য এই নেভেল বেসকে ব্যবহার করতে চলেছে ভারত। হলদিয়া কেন? অনেকেই হয়তো এই প্রশ্ন করবেন, কেন বাংলায় হঠাৎ করে এই ধরনের নেভাল বেসকে তৈরি করতে চলেছে ভারত? দেখুন, প্রথম কথা, হলদিয়াতে এস্টাবলিশড ডক আছে, ফলে হলদিয়াতে নেভাল বেস করলে ডকের যে ফেসিলিটি, সেই ফেসিলিটি কিন্তু ভারতের নৌসেনারা ব্যবহার করতে পারবেন। অর্থাৎ একটি জায়গার মালপত্র অন্য জায়গায় পাঠানো এবং অন্য জায়গার মালপত্র একটি জায়গায় আসা বা ডকে আসা, ফলে এই যে প্রকাণ্ড ইনফ্রাস্ট্রাকচারটা, সেটা কিন্তু এই নেভাল বেসের জন্য অ্যাডেড ভ্যালু হবে। তাই কিন্তু ভারত এখানে নেভাল বেসটি তৈরি করছেন। পাশাপাশি হলদিয়ার কাছাকাছি রেলপথ এবং সড়ক পথ, অর্থাৎ শুধুমাত্র জলপথকেই ব্যবহার না করে ইন্টিগ্রেটেড রেলপথ এবং এই সড়ক পথের ব্যবহারও এখানে ভারতের সেনা, ভারতের নৌবাহিনী একত্রে করতে পারবে। তার জন্য কিন্তু স্ট্র্যাটেজিক্যালি এবং জিওগ্রাফিক্যালি এই লোকেশনটা অত্যন্ত ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে ভারতের জন্য। পাশাপাশি এই অঞ্চলে স্ট্রং এনার্জি এবং ট্রেড ইনফ্রাস্ট্রাকচারের জন্য আজকে ভারত কিন্তু এখানে নেভাল বেস তৈরি করতে চলেছে। অর্থাৎ একসঙ্গে অনেকগুলো কারণ। যদি কোনো রকম বিপদ হয় তাহলে ভারতের আর্মি জলপথে হলদিয়া কানেক্টিভিটি তৈরি করে নেভাল বেসকে সাপোর্ট দিতে পারবে, বা উল্টো দিক থেকেও যদি হয় তাহলে ভারত কিন্তু ডককে কাজে লাগিয়ে আর্মিকে সাপোর্ট দিতে পারবে যে কোনো প্রান্তে। অর্থাৎ সব মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই পুরো বিষয়টি এই অঞ্চলের রিভারিয়ান যে সিকিউরিটি আছে, যে সিকিউরিটির উপর দিনের পর দিন থ্রেট ক্রিয়েট করার চেষ্টা করছে বাংলাদেশের পক্ষ থেকে, তার কিন্তু একটি জোরদার মোকাবিলা করা সম্ভব। পাশাপাশি কোস্টাল ডিফেন্স এবং মেরিটিয়ান ট্রেড রুট, এই দুটোর কভারেজ কিন্তু এই হলদিয়ার নেভাল বেস করতে পারে। এবং বর্তমানে আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প আসার পর
কোস্টাল এরিয়াতে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে ট্রেড বাড়ছে। ফলে ইম্পর্টেন্ট হলো কোস্টাল সিকিউরিটি। এবং আপনারা জানেন পাকিস্তানের যে জঙ্গিরা ভারতবর্ষে ঢুকে 26/11 মতো মুম্বাইয়ে হত্যালীলা চালিয়েছিল, তারা কিন্তু উপকূলবর্তী অঞ্চল থেকেই এসেছিল। সেক্ষেত্রে বাংলায় কিন্তু কোনো নেভাল বেস ছিল না, যা অত্যন্ত স্ট্র্যাটেজিক্যালি একটা পিছিয়ে থাকার মুহূর্ত তৈরি করত। যা আরো একটা ইম্পর্টেন্ট বিষয় হলো এই অঞ্চলে যে নেভি আছে সেই নেভির যদি দিকটাকে আপনারা চিন্তা ভাবনা করেন তাহলে দেখবেন লোয়ার কস্ট, ফাস্টার ডেভেলপমেন্ট প্রজেক্ট এবং হাই স্ট্র্যাটেজিক রিটার্ন এই নেভাল বেস থেকে পাওয়া সম্ভব, তা ভারত কিন্তু বুঝতে পারছে। পাশাপাশি এই অঞ্চলটি ভারতের গ্লোবাল ট্রেড করিডর, অর্থাৎ বিশ্ব বাণিজ্যে যে মিডিল ইস্ট কিংবা পার্সিয়ান গালফ অঞ্চলে যদি জাহাজকে ট্রেডের জন্য পাঠানো হয় তাহলে কিন্তু গ্লোবাল করিডর হিসেবে ব্যবহার করা হয়। ফলে এই অঞ্চলের নেভাল প্রেজেন্স মানে আপনি এই করিডরটাকে সিকিউর করছেন এবং ভবিষ্যতে আগাম ট্রেডকে রক্ষা করতে পারছেন। পাশাপাশি এই অঞ্চলটি হলো ইন্দো প্যাসিফিকের ইস্টার্ন পিলার। ইন্দো প্যাসিফিক জানিয়ে ডোনাল্ড ট্রাম্প উদ্বিগ্ন। যে ইন্দো প্যাসিফিক রীতিমতো কন্ট্রোল করে চায়না, সেই চায়নার ডমিনেন্স একমাত্র কমাতে পারছে ভারত। এবং ভারত এই জন্যই আমেরিকার কাছেও কিন্তু গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পার্টনার হয়ে উঠছে। আর সেই ইন্দো প্যাসিফিকের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্টার্ন পিলার হয়ে উঠবে এই নেভাল বেস। ফলে এখানে কিন্তু মিলিটারি ডিপ্লয়মেন্ট, একাধিক নেভাল শিপ ডিপ্লয়মেন্ট, সমস্ত কিছু কিন্তু ভারতের সেনাবাহিনী করবে। এবং যা ভারত বর্তমানে ঘটে চলা সাম্প্রতিক সময় বাংলাদেশ এবং চীনের যে দৌরাত্ম্য উপকূলবর্তী অঞ্চলে, সেই পার্টিকুলার জিনিসকে মোকাবিলাও কিন্তু ভারতের পক্ষ থেকে করা হবে। পাশাপাশি এটি কিন্তু একটি খুব ক্রিটিক্যাল এনার্জি সাপ্লাই রুট। ফলে এনার্জি নিয়ে গোটা বিশ্বের যুদ্ধের মধ্যে এনার্জি রুটটাকেও যে সিকিউর করতে হবে তা ভারত বুঝতে পেরেছে এবং হলদিয়াতে এই ধরনের নেভাল বেস কিন্তু তৈরি করা হচ্ছে। এবার চায়নার বিষয়টি আপনারা যদি ভাবেন তাহলে দেখবেন চায়না সাম্প্রতিক সময় বাংলাদেশকে সাবমেরিন ট্রান্সফার করেছে এবং বাংলাদেশের চট্টগ্রামে তারা নেভাল ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছে। আর হলদিয়া থেকে চট্টগ্রাম এতটাই কাছে উপকূলবর্তী এলাকায়, ফলে এটা সরাসরি চায়নার যে ডমিনেন্স এই অঞ্চলে বাড়ার কথা ছিল তা যে সম্পূর্ণভাবে শেষ করে দেবে ভারত, তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। আর বাংলাদেশ সরাসরি সেভেন সিস্টার্সে চায়নাকে ইনভাইট করেছে। তারা পরিষ্কার বলেছেন যে সেভেন সিস্টার্স হলো বাংলাদেশে ল্যান্ডলকড, ফলে ভারত কোনোভাবেই সেভেন সিস্টার্সের অ্যাক্সেস পেতে পারে না। ফলে এই উল্টে চায়নাকে তারা নিয়ে আসছে এবং চায়নার ডমিনেন্সকে এবার শেষ করছে হলদিয়ার এই নেভাল বেস এবং বাংলাদেশকে সরাসরি হুমকি বা হুঁশিয়ারি যে তোমরা যদি ডালে ডালে চলো আমরা পাতায় পাতায় চলতে পারি। তবে সব মিলিয়ে বাংলার সাপেক্ষেও এই খবরটি অত্যন্ত ইম্পর্টেন্ট, কারণ এই ধরনের পদক্ষেপ বাংলার ভাবমূর্তি আন্তর্জাতিক স্তরে কিন্তু নতুন করে রিভাইভ করবে। এখনো তো বাংলা এবং বাঙালির সম্মান আছে, মানে বুঝতেই পারছেন যতই চুরি দুর্নীতি করা নেতারা থাকুক না কেন, বাংলার যে কালচার, বাংলার যে ইতিহাস, বাংলার যে হেরিটেজ, তা তো অস্বীকার করার জায়গা নেই। আর মিলিটারি বেস তো বাংলায় এর আগে ছিল, এখনো আছে, কিন্তু এই নেভাল বেস প্রথমবারের জন্য হচ্ছে, যা কিন্তু ভারতের মানচিত্রে এই বাংলার নামটিকে আরো একবার জলজল করতে সাহায্য করবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। আপনারা কিভাবে দেখছেন কমেন্ট